হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার, আমি আনিসুর রহমান আনিস। বাংলাদেশের নাম পরিবর্তন, সংবিধানের মূলনীতি বদল, বাঙালি জাতি হিসেবে বিলুপ্তি এর প্রস্তাব রেখে সংস্কার কমিশনের রিপোর্ট দাখিল। আপনারা হয়তো দেখেছেন বিবিসি সহ বিভিন্ন পত্রপত্রিকা যেটা এসছে যে আজকে সংস্কার কমিশনের বিভিন্ন বিভিন্ন বিষয় উল্লেখ করে তারা সংস্কার কমিশনের রিপোর্টটি দিয়েছেন যে বাংলাদেশের সংবিধানে প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এসবের পরিবর্তে নাগরিকতন্ত্র ও জনতন্ত্রী বাংলাদেশ নাম চালুর প্রস্তাব রেখেছে সংবিধান সংস্কার কমিশন। তারপর যে কিছু জিনিস ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ায় যে জিনিসটি এসছে, যেটি খুবই স্পর্শকাতর বিষয়ে বাংলাদেশের সংবিধান পরিবর্তন, বাংলাদেশের নাম পরিবর্তন এবং বাংলাদেশের সংবিধানের যে মৌলিক বিষয়গুলির পরিবর্তন এর প্রস্তাব নিয়ে যে সংবিধান সংস্কার কমিশন কমিটি বা আরও যারা যে প্রস্তাবগুলি দিয়েছেন সেটি আসলে বাংলাদেশের জনগণ কতটুকু মেনে নেবেন সেটা এখন বিবেচ্য বিষয়। এবং যারা এই সংস্কার কমিশনে কাজ করেছেন তারা অনেকে মনে করছেন তারা একতরফাভাবে এবং তাদের কোনো রিসার্চ না করেই তারা সেই জিনিসটি করেছেন যে 1972 সালের সংবিধান, যে সংবিধানের ভিত্তিতে বাংলাদেশ চলছে এত বছর, তারপর দীর্ঘ 53-54 বছরে বহু সরকার ক্ষমতায় আসছে, অনেক দল ক্ষমতায় আসছে, তারপর কিন্তু এই সংবিধান সংস্কার, বাংলাদেশের নাম পরিবর্তন, এইসব বিষয়ে কেউই কোনো বিভিন্ন বাংলাদেশ সংবিধানে বিভিন্ন সময় দেশের প্রয়োজনে বা সময়ের প্রয়োজনে সংবিধানে অনেক অ্যামেন্ডমেন্ট এসেছে, কিন্তু বাংলাদেশ সংবিধানের বাংলাদেশের নাম পরিবর্তন, সংবিধানের মূলনীতির বদল, বাঙালি জাতি হিসেবে বাঙালির বিলুপ্তি যে প্রস্তাবটি সংস্কার কমিশন করেছে সেটা কতটুকু যুক্তিযুক্ত বাংলাদেশের আদলে বর্তমান সময়ের প্রেক্ষাপটে, এবং সেটা পরিবর্তন কারা করতে পারে, বাংলাদেশ সংবিধান অনুযায়ী বাংলাদেশের এই মেজর পরিবর্তনগুলি কিভাবে করা সম্ভব সেটা আসলে বিবেচ্য বিষয়, সেটা আসলে দেখার বিষয়। আপনারা দেখেছেন যে গতকাল বিবিসিতে যে নিউজটি এসছে 15 জানুয়ারি, এবং আরও বিভিন্ন নিউজ মিডিয়া এগুলি প্রচার করেছে, এবং গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশন তাদের একটি প্রেস কনফারেন্সে নির্বাচন কমিশনের বিভিন্ন সংস্কার বিষয়ে আলোচনা হয়েছে, যেটি ব্যক্তিগতভাবে আমি মনে করি এবং অনেকের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, অনেক আইনজীবী, তারপর সংবিধান স্পেশালিস্ট, তারপর বিভিন্ন জনের সাথে আমরা কথা বলে যেটা জানা গেছে বাংলাদেশের এই মেজর এই বিশাল পরিবর্তন, যে বাংলাদেশের দেশের নামের পরিবর্তন নিয়ে দেশের মৌলিক যে বিষয়গুলির পরিবর্তনের ব্যাপারে যে সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে, যে প্রস্তাবটি দিয়েছে, সেটি আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটা সময়ের ব্যাপার। আরও কিছু প্রস্তাব তারা এনেছে, যেমন গণতন্ত্রী বাংলাদেশ নাম চালুর প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। তারপর সংসদ নির্বাচনে একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ বাদ, 40% ভোট না পড়লে ওই আসনের ভোট বাতিল, না ভোট বেশি পড়লে নতুন করে নির্বাচন আয়োজনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আমি যেটা অনেকে বলছেন যে 40% ভোট না পড়লে ওই আসনের ভোট বাতিল এবং না ভোট বেশি পড়লে নতুন করে নির্বাচন আয়োজনের সুপারিশ, এইসব বিষয়ে আবার আরও কিছু গবেষণা আলোচনা, এবং আমি তারা যে সংস্কার কমিশন যে রিপোর্টটি দিয়েছেন তাতে আরও যে আলোচনাগুলি আরও যে জিনিসগুলি আসেনি সেটা হলো যে ফিনান্সিয়াল ব্যাপারটা, একটা দেশের নির্বাচন অনুষ্ঠানের জন্য যে টাকা, যে অর্থের প্রয়োজন হয়, সে যদি 40% ভোট না পড়ে বা না ভোট বেশি পড়ে তাহলে আবারও নির্বাচন, সেই জিনিসটা যে অর্থনৈতিক ব্যাপারটা তারাই বিবেচনায় এনেছিলেন কিনা সেটাও একটা দেখার বিষয়। সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিরা। কিন্তু মানে অনেকে যেটা মনে করছেন যে তারা কিন্তু আমরা যদি বলি যে অনেকে বলছেন যে চিংড়ি মাছ, পুঁটি মাছ, মোল্লা মাছ, দারকিনা মাছ, এইসব দলগুলিকে নিয়ে কিন্তু তারা আলোচনা করছেন। কিন্তু বাংলাদেশের বৃহত্তম কিছু রাজনৈতিক দল, যেখানে আমরা যদি বাংলাদেশের দুটি রাজনৈতিক দল যদি মনে করি বৃহত্তম, তাহলে বলতে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারপর আরও ছোটোখাটো দল আছে, যেমন জাতীয় পার্টি, তারপর জামাত, তারপর আরও বিভিন্ন ছোটো ছোটো দল।
এই সব তারা বলছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু হবে বলে শুরু করবেন, কিন্তু আবার নির্বাচন কমিশন বারবার বলছেন যে একটি একটি গ্রহণযোগ্য নির্বাচন। এখন গ্রহণযোগ্য নির্বাচন, বাংলাদেশ আওয়ামী লীগ একটা বৃহত্তম দল, সেই দলের যেটা বিশেষজ্ঞরা যেটা বলছেন এবং রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি একটি নির্বাচন হয়, আওয়ামী লীগের প্রায় 36% ভোট রয়েছে বাংলাদেশে, এবং যদি প্রতিযোগিতামূলক নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের ভোট আরও বাড়বে বলে বিশেষজ্ঞদের ধারণা। সুতরাং এ ব্যাপারে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠক করবেন সংস্কার বিষয় নিয়ে, সেই সংস্কার বিষয়ক আলোচনাগুলি কতটুকু গ্রহণযোগ্য হবে আগামী দিনে, সেটা আসলে চিন্তার বিষয়। এবং অন্তর্বর্তীকালীন যেটা বলেন সংবিধানে কিন্তু আসলে যেটাই বলেন যে সুপ্রিম কোর্টের রেফারেন্সটা কতটুকু সত্যি, এবং এটা সবাই অবগত আছেন যে পত্রপত্রিকা নিউজ মিডিয়া যারা দেখেছেন যে রেফারেন্সের মাধ্যমে যে বর্তমান সরকারের যে অবস্থাটা সেটা হচ্ছে যে ইন টার্মস অফ কনস্টিটিউশন এখানে ইন্টারিম গভর্নমেন্টের কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই এবং কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই। সুতরাং একটা অর্ডিন্যান্সের মাধ্যমে এবং রেফারেন্সের মাধ্যমে, রেফারেন্সটা কতটুকু যৌক্তিকভাবে হয়েছে, রেফারেন্সটা সত্যি হয়েছে কিনা, যে জাস্টিস যারা আগে পদত্যাগ করেছেন বা তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য করা হয়েছে তাদের কাছ থেকে তাদের মুখের কথা শুনলে বোঝা যাবে যে রেফারেন্সটা কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু প্রাসঙ্গিক এবং কতটুকু আইনগত, কতটুকু বৈধভাবে হয়েছে, সেটাও একটা বিবেচ্য। সুতরাং এক্ষেত্রে অনেকে মনে করছেন যে যারা সংবিধান বিশেষজ্ঞ বা যারা সুপ্রিম কোর্টের রেফারেন্স বিষয়ে এক্সপার্ট, তারা বলছেন যে এটা আসলে যেহেতু সংবিধানে কেয়ারটেকার এবং ইন্টারিম দুটো সরকারের কোনো অস্তিত্ব নেই, সুতরাং রাষ্ট্রপতির অধ্যাদেশ, যেমন রাষ্ট্রপতির ঘোষণায় সংবিধান বিলুপ্ত বা আরও বিভিন্ন জিনিস, সেগুলি রাজনৈতিক পট পরিবর্তন যেটা হয়েছে, যেভাবে হয়েছে, সেক্ষেত্রে অনেক কিছুই হয়েছে। আমরা দেখেছি বিচার বিভাগে বিচারপতি বাতিল, বিচারপতি সাসপেন্ড, নতুন বিচারপতি নিয়োগ, তারপর প্রত্যেকটা সেক্টরে ডিসি বাতিল, মানে একটা জিনিস যেটা অনেকে তুলে ধরছেন সেটা হচ্ছে যে সংস্কারের যে কথাগুলি আসছে কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু প্রাসঙ্গিক এবং কতটুকু রিসার্চ করে তারা করেছেন সেটা অনেকের বিবেচ্য বিষয়। আবার একটা জিনিস আসছে, জাতীয় সংসদ নির্বাচন একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ বাদ, কোনো আসনে 40% ভোট, যেটা আমি আগে বলেছি। তারপর এছাড়া প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 2 বার থাকা এবং 2 বার প্রধানমন্ত্রী নির্বাচিত ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্য করা, একই ব্যক্তি একই সঙ্গে যাতে দলীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা না হতে পারে সেই বিধান চালু করারও সুপারিশ করেছে এই কমিশন। কিন্তু আমার অনেকে যেটা মনে করছেন সেটা হচ্ছে, আপনি যদি নামটা এমনই দেন গণতন্ত্রী, ডেমোক্রেসি, পিপলস ডেমোক্রেসি, তাহলে আপনি ডেমোক্রেসি রাখলেন কই? আপনার সংস্কারের যে কথাগুলি আসছে, সংস্কারের কথাগুলিতে তো আপনার মধ্যে বৈষম্য তুলে ধরেছেন আপনি। তার মানে 2 বারের বেশি প্রধানমন্ত্রী পদে থাকা যাবে না। তারপর এই প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে আবার রাষ্ট্রপতি পদে নির্বাচনে অযোগ্য করা হবে। তার মানে আপনি যদি আপনার মেজরিটি ভোটে আপনি যদি প্রধানমন্ত্রী 2 বার, আপনার সংস্কার ভালো, মানলাম যে আপনার সংস্কার কার্যকরী হয়েছে বা হবে। আপনার সংস্কারের পরে যদি একজন মানুষ, যারা রাজনীতিবিদ, তারা যদি আবারও রাজনীতিতে ইনভলভ থাকেন, যদি উনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন, তাহলে ওনার এই সুযোগটা ওনাকে থাকছে না। তার মানে আপনি বলছেন আপনি ডেমোক্রেসি, পিপলস ডেমোক্রেসি, আবার ডেমোক্রেসিতে আপনি কিন্তু কলপ মেরে দিচ্ছেন, মানে আপনি কিন্তু পেরেক মেরে দিচ্ছেন। যাই হোক, এটাও আসলে সংস্কার কমিশন টোটাল সংস্কার, অনেকে মনে করছেন সংস্কার এগুলি আসলে টোটালি উড়িয়ে দিয়েছেন অনেকে। আরও কিছু জিনিস আসছে সংস্কারে, জাতীয় সংসদে আসন সংখ্যা আরও 100 বাড়িয়ে 400 করার প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে 100 আসন নারীদের জন্য বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উভয় কক্ষের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান চালু করার প্রস্তাব দিয়েছে, এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে উভয় কক্ষের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান চালু করারও প্রস্তাব দিয়েছে। তাছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস নির্ধারণ করা, নির্বাচনে ইভিএম বাতিলের সুপারিশ সংস্কার কমিশনে। এখন যদি যে সংস্কারটা এসছে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস করা, ধরে নিলাম তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশ সংবিধানে আছে, কিন্তু বর্তমানে যে সরকার ব্যবস্থাটি আছে তাদের তো 4 মাসের বেশি সময় হয়ে গেছে। তাহলে সংস্কার কমিশনের কি সেটা বলা উচিত ছিল না যে আপনাদের 4 মাসে আমাদের যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব বা আগের যে 3 মাসের মেয়াদ ছিল, 3 মাস এবং 4 মাস কোনোটার মধ্যেই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অবস্থান নেই, তারা
সংস্কারের যে প্রস্তাব, এই প্রস্তাব এবং অতীতের যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা, দুটোর সীমারেখায় তারা ক্রস করেছেন, তাহলে তাদেরকে কি সরে যাওয়া উচিত নয়? যাই হোক, এটাও কিন্তু সংস্কারে আসা উচিত ছিল। যদি 4 মাসের বেশি হয় তাহলে তাদের পরবর্তী পদক্ষেপটা কী হওয়া উচিত? প্রবাসীদের ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ এবং অনলাইন ভোটিং পদ্ধতি চালুরও সুপারিশ করেছে নির্বাচন কমিশন। আগে দেখলাম যে ইভিএম ভোটার বাতিল, আবার অনলাইন ভোটিং পদ্ধতি। ঠিক আছে, অনলাইন এবং ইভিএম যে ইভিএম ভোটারের সিস্টেমটা বাংলাদেশের বাস্তবতা, ইভিএম বাতিলের সুপারিশ, তারপর ইভিএম 100% করে, সেটাও একটা বিবেচ্য বিষয়। বাংলাদেশের সংবিধানে প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে নাগরিকতন্ত্র বা জনগণতন্ত্রী বাংলাদেশ নামের যে প্রস্তাব এসছে, এই প্রস্তাবের সাথে আরেকটা জিনিস প্রস্তাব করেছে সংস্কার কমিশন, যেটা যে বাংলাদেশের সংবিধানের মূল 4টি নীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র, এই 4টি মূল নীতি অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে। এই 4টি মূল নীতি কে পরিবর্তন করে তাদের সুপারিশগুলো হলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং বহুত্ববাদ এবং গণতন্ত্র। তার মানে বাংলাদেশের 72-এর সংবিধানের যে মূল নীতিগুলি তারা পরিবর্তন কথা বলছে। আরও কিছু জিনিস তারা দিয়েছেন, যে সংস্কার এবং জাতীয় সংসদের মেয়াদ 4 বছর, প্রধানমন্ত্রী পদে 2বারের বেশি না থাকা, সেটা আমি আগে বলেছি। আরেকটা জিনিস হচ্ছে যে হুইপিং যে ব্যাপারটা আছে, অর্থ বিল ছাড়া, তারা বলছেন যে অর্থ বিল ছাড়া সব ক্ষেত্রে সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবে বলে সুপারিশ করেছে সংস্কার কমিশন। রাষ্ট্রপতির মেয়াদ ধরা হয়েছে 4 বছর। এখন আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলিতে আমরা যদি দেখি যে হুইপিং যদি না থাকে, তাহলে যেটা হবে যে যেটা হয় যে করাপশন যেটা হতে পারে, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি আপনার দলের একটা দলের সদস্যরা আর একটা দলের একটা ভোট লাগবে, তাদেরকে টাকা দিয়ে কিনে ফেলবে। তেমন আমরা দেখেছি বিভিন্ন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কিন্তু এমন হয়। সুতরাং এই সংস্কারের যে এই প্রস্তাবগুলি এসছে, প্রস্তাবগুলি যুক্তিযুক্ত বলে এটা অনেকে মনে করছেন না। এবং সংবিধান সংশোধন করতে 2 কক্ষে ভোট করারও প্রস্তাব করা হয়েছে কমিশনের সুপারিশে। বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি বিধানটি বিলুপ্তের সুপারিশ করা হয়েছে। এখন আপনাদের কমেন্ট, আপনাদের মতামত, যে রিপোর্ট, যে সংস্কার কমিশন যে রিপোর্টগুলি দিয়েছেন, তড়িগড়ি করে রাতারাতি এবং টোটাল দেশের নাম, বাংলাদেশের নাম পরিবর্তন। তার মানে কোন দিন বলা হবে যে আপনার নামটা পরিবর্তন করে দেন, আমাকে বলা হতে পারে যে তোমার নাম পরিবর্তন করে ফেলো। তার মানে বাপের নাম পরিবর্তন, মায়ের নাম পরিবর্তন, অনেক কিছু। এখন এই জিনিসগুলি তারা, আপনারা দেখেছেন যে ইদানিং ব্যাট বৃদ্ধি, তারপর দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, তার প্রত্যেকটা ক্ষেত্রে যে বৈষম্য বিরাজ করছে বর্তমান সময়ে, প্রত্যেক খুনাখুনি, মারামারি, হানাহানি, প্রত্যেকটা ক্ষেত্রে এই ব্যাট বৃদ্ধি, ছাত্রদেরকে স্কুলে বই দিতে পারছে না, অনেক অনিয়ম চলছে। কিন্তু এর মধ্যে আবার সংস্কারের নামে নতুন করে আরেকটি জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা তারা বলছেন যে ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা। এখন বিবেচ্য চিন্তার বিষয় হচ্ছে যে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করবেন, কোন দলকে বাদ দিয়ে কোন দলের সাথে আলোচনা করবেন, সেটা বিবেচ্য বিষয়। ভিউয়ার, যদি আমার ইনফরমেশনগুলি আপনাদের ভালো লাগে, আপনাদের কোনো মতামত থাকে, কমেন্ট করবেন আমার ফেসবুকে বা ইউটিউবে। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি কৃতজ্ঞ থাকবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।